আজকের গল্প বুড়ির চর। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চারদিক ঘন অন্ধকারে ঢাকা, থেকে থেকে মেঘের গুরুগম্ভীর ধ্বনি ছড়িয়ে পড়ছিল। ট্রাম এগিয়ে চলেছে তার আপন গতিতে। ট্রামের ভাঙা কাঁচের জানলা দিয়ে বৃষ্টির ছাঁট এসে লাগছে মুখে। আর এই ঝড়জল না থাকলে তো গল্পের আসরই জমবে না। ঠাকুরমশাইয়ের মতো মানুষ কি আর শুকনো ডাঙায় গল্প বলেন? এ তো সাক্ষাৎ ভূতের পরিবেশ। ভূতের পরিবেশ বলতে কি আর এমন ঝড়জলের মধ্যে যেতে হবে? মটলেনের ওই গলিটা এমনিতেই ভুতুড়ে, তার ওপর যদি বিদ্যুৎ চলে যায় তাহলে তো কথাই নেই। দূর, তুমি এখনো ছোটবেলার মতো ভীতু রয়ে গেলে কিশোরী। ঠাকুরমশাই থাকলে সব ভয় উবে যাবে। ট্রাম হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে গেল। মনে হয় এসে গেছি। ওই তো বাঁ দিকে গলির মুখ, মটলেন। আমরা এবার ট্রাম থেকে নেমে পড়লাম। ট্রাম থেকে নেমেই মুষলধারায় বৃষ্টি নামল। আর সেই মুষলধারে বৃষ্টিতে আমাদের পোশাক ভিজে একসা। বিদ্যুৎ চমকের আলোয় মটলেনের সংকীর্ণ গলিটা ক্ষণিকের জন্য স্পষ্ট হয়ে উঠল। চারিদিকে পুরনো জীর্ণ বাড়ি, স্যাঁতস্যাঁতে দেওয়াল আর নর্দমার চাপা গন্ধ। এমন পরিবেশে আমাদের দুজনের গা ছমছম করে উঠল। আমরা দুজন তখন সাবধানে কাদা জলে পা ফেলে ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে এগোলাম। গলির শেষ প্রান্তে বাড়িটা, যেখানে আলো আধারের এক অদ্ভুত মায়াজাল। পুরনো আমলের কাঠের দরজা, যার ওপর জং ধরা কড়া। আমি সেই কড়াটা নাড়লাম। কিছুক্ষণ পর দরজা খুলে দিল চারি। হাতে একটি ছোট কেরোসিনের লণ্ঠন, তার মুখে এক স্নিগ্ধ হাসি। কাকা বাবু, আপনারা তো একেবারে ভিজে গেছেন। আসুন আসুন, তাড়াতাড়ি ভেতরে আসুন। এ বাবা, কি কাণ্ড বলুন তো। জানেন কাকা বাবু, বাবা জানতেন আপনারা আসবেন, তাই তো ওনার মেজাজটা আজ বেশ খুশি। আপনারা আমার সাথে আসুন, বাবা আপনাদের জন্যই অপেক্ষা করছে। চারি আমাদের হাতের ইশারায় নিয়ে এলো ভেতর বাড়িতে। ঠাকুরমশাই ঘরের মাঝখানে একটি আসনে বসে আছেন, হাতে একটি চুরুট। তার মুখটা কেমন যেন নিবিষ্ট, যেন কোনো গভীর চিন্তায় মগ্ন। ঠাকুরমশাই আমাদের দেখে একটু হেসে বললেন, এইসব বিভূতি কিশোরী, ভাবছিলাম এই দুর্যোগের রাতে বুঝি আসবে না, তাহলে গল্প শোনা টানে আসতেই হলো। ঠাকুরমশাই একটি দীর্ঘশ্বাস নিলেন। ধোঁয়ার কুণ্ডলী তার চারপাশে পাকিয়ে উঠল। কাকা বাবু, আপনারা কথা বলুন, আমি আপনাদের জন্য চা জল খাবারের ব্যবস্থা করছি। এই বলে চারি হেঁসেলের দিকে চলে গেল। ঠাকুরমশাই এবার গড়গড়াটায় টান দিয়ে আমাদের উদ্দেশ্যে বললেন, আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। তখন আমি যুবক। এই শহরের কোনো স্থায়ী ঠিকানা ছিল না। তন্ত্র সাধনা আর আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণে আমি সারা বাংলার আনাচে কানাচে ঘুরে বেড়াতাম। সেবার আমার যাত্রা ছিল এক প্রত্যন্ত গ্রামে, যা সুন্দরবনের কোল ঘেঁষে এক বিশাল নদীর ধারে অবস্থিত। গ্রামটির নাম ছিল তেঁতুলিয়া। আর এই গ্রামের পাশেই ছিল এক কুখ্যাত চর, নাম তার বুড়ির চর। আমাদের এই কথোপকথনের সময় চারি আমাদের জন্য মুড়ি আর তেলে ভাজা সহযোগে 3 কাপ চা নিয়ে এলো বৈঠকখানায়। ঠাকুরমশাই সেই দিকে তাকিয়ে আমাদের বললেন, নাও, আগে তোমরা খেয়ে নাও, তারপর আমি আবার বলছি। খেতে খেতে আমি আর কিশোরী বললাম, নিন ঠাকুরমশাই, আবার শুরু হোক। আমার কথা শুনে ঠাকুরমশাই গড়গড়াটা নামিয়ে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলেন, বুড়ির চর নামটা শুনেই যেন এক রহস্য আর আতঙ্কের গন্ধ পাচ্ছ, তাই না? সে এক অদ্ভুত জায়গা। নদীর মাঝে জেগে ওঠা এক বিশাল বালুচর, যেখানে কোনো গাছপালা নেই, শুধু নুড়ি, পাথর আর কাটা ঝোপের জঙ্গল। দিনের বেলা তো জনশূন্য, আর রাতের বেলা তো আর কাউকে দেখাই যায় না। গ্রামবাসীদের কাছে বুড়ির চর ছিল অভিশপ্ত এক স্থান, এক নিষিদ্ধ ভূমি,
আমি তখন তেঁতুলিয়া গ্রামে পৌঁছালাম। সেখানে আমার আশ্রয়দাতা ছিলেন গ্রামের এক বয়স্ক মাঝি। নাম তার গঙ্গাভূষণ মাঝি। তার বয়স 70-এর উপরে, কিন্তু তার চোখ দুটো ছিল অসম্ভব উজ্জ্বল, আর তার মুখ জুড়ে ছিল গভীর রেখা, যা তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতার সাক্ষী। গঙ্গাভূষণ মাঝি ছিলেন অত্যন্ত অভিজ্ঞ। নদীর প্রতিটি বাঁক, চরের প্রতিটি বিপদ তার নখদর্পণে ছিল। তার সঙ্গে কথা বলতে গিয়ে ধীরে ধীরে আমি এই বুড়ির চরের ভয়ঙ্কর রহস্যের কিনারা পেলাম। বাবা তারানাথ, আপনি যখন এসেছেন তখন সব কথাই আপনাকে খুলে বলি। এই বুড়ির চর এক অভিশপ্ত জায়গা। এর মাটি মানুষের রক্তে ভেজা। এখানে এক অশরীরী আত্মা ঘুরে বেড়ায়। দিনের বেলাতেও কেউ ওদিকে যায় না, আর রাতের বেলা তো প্রশ্নই ওঠে না। কি হয়েছে গঙ্গাভূষণ বাবু, এত ভয় কিসের? এখানে এক পিশাচী আত্মা আছে বাবা। সে মানুষের প্রাণ চায়। প্রতি পূর্ণিমার রাতে, বিশেষ করে ফাল্গুন মাসের পূর্ণিমায়, এক অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামের কোনো একজন লোক বুড়ির চরের দিকে চলে যায়। তাকে আর খুঁজে পাওয়া যায় না। তার মৃতদেহও মেলে না। কেবল পরদিন চরের বালিতে এক অদ্ভুত আষ্টে গন্ধ আর কালো ছোপ দেখা যায়, যা দেখে সবাই বুঝতে পারে সে পিশাচির শিকার হয়েছে। পিশাচী আত্মা, কালো ছোপ? সেই কালো ছোপ কোনো সাধারণ দাগ নয়। তাতে এক ভয়াল পচনশীল গন্ধ থাকত, আর তার মধ্যে এক অদ্ভুত অশুভ শক্তি অনুভব করা যেত। তা শুনেই আমি বুঝতে পারছিলাম এ কোনো সাধারণ ঘটনা নয়। এর পেছনে গভীর কোনো অশুভ শক্তির হাত আছে। এরপর গঙ্গাভূষণ আমাকে এক অদ্ভুত পুরনো কাহিনী শুনিয়েছিল। আমি তোমাদের ওর জবনিতেই সেই কাহিনী বলছি। বহু বছর আগে, প্রায় 300 বছর হবে, এই চরের কাছেই একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে এক বৃদ্ধা নারী বাস করত, যার নাম ছিল ময়না বিবি। যার কোনো আপনজন তেমন ছিল না। সে ছিল খুব দরিদ্র, কিন্তু তার এক অদ্ভুত ক্ষমতা ছিল। সে নাকি ভবিষ্যৎ দেখতে পেত। এমনই একদিন সকালে গ্রামের এক প্রান্তে একটি বট গাছের নিচে জড়ো হয়ে আছে গ্রামবাসী। তাদের চোখে কৌতূহল আর অবিশ্বাস মিশ্রিত এক দৃষ্টি। ময়না বিবি শান্তভাবে বসে আছেন একটি পিঁড়ির উপর। গ্রামের মাতব্বর করিম শেখ গলা খাকরি দিয়ে বলল, ময়না বেবি, আমরা আপনার কথা অনেক শুনেছি। গ্রামের মানুষের মুখে মুখে ফিরছে আপনার অলৌকিক ক্ষমতার গল্প, কিন্তু চোখে না দেখলে বিশ্বাস করি কি করে? বিশ্বাস তো হৃদয়ের ব্যাপার বাবা। চোখ তো শুধু পথ দেখায়, কিন্তু আজ যেহেতু তোমরা এত আগ্রহ নিয়ে এসেছো, কিছু তো দেখাতেই পারি। কি দেখতে চাও তোমরা? বেবি, আমার ছেলেটা কদিন ধরে জ্বরে ভুগছে। কোনো ওষুধেই কাজ হচ্ছে না। আপনি যদি একটু দেখেন। নিয়ে এসো তোমার ছেলেকে। এরপরে করিম তার রোগাক্রান্ত ছেলেকে ময়না বিবির সামনে নিয়ে আসে। ছেলেটি দুর্বল এবং চোখ বন্ধ করে আছে। ময়না বিবি চোখ বন্ধ করে কিছুক্ষণ স্থির থাকেন। তারপর তিনি তার হাত ছেলের কপালে রাখেন। ময়না বিবি একটি মাটির পাত্র থেকে জল নিয়ে ছেলের মুখে দেন। অবিশ্বাস্যভাবে জল পান করার কিছুক্ষণের মধ্যেই ছেলেটি নড়ে চড়ে ওঠে এবং চোখ খোলে। গ্রামবাসী বিস্ময়ে একে অপরের দিকে তাকায়। এ দৃশ্য দেখে অলি সাহেব চিৎকার করে বলে ওঠে, সত্যি এ যে অলৌকিক। কিন্তু বিবি, আমরা আরও কিছু দেখতে চাই। আসলে আপনার ক্ষমতা সম্পর্কে আমরা সকলেই জানি, কিন্তু এই মৃত গাছটিকে জীবিত করতে পারবেন?
গ্রামবাসী আশঙ্কিত চোখে ময়না বিবির দিকে তাকায়। ময়না বিবি বট গাছের একটি শুকনো দিকে তাকান। তিনি আবারও চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন হন। কিছুক্ষণ পর তিনি তার হাত তুলে গাছটির দিকে ইশারা করেন। এরপর ময়না ওদের বললেও, প্রকৃতির নিয়মকে যে উল্টানো অনেক কঠিন বাবা, কিন্তু তোমাদের বিশ্বাসই আমার শক্তি। এরপরে সকলেই দেখল আশ্চর্যজনকভাবে শুকনো গাছটিতে ধীরে ধীরে নতুন পাতা গজাতে শুরু করলো। সবুজ কচি পাতায় ভরে গেল ডালটি। গ্রামবাসী বিস্ময়ে হতবাক হয়ে যায়। তাদের মুখে আর কোনো সন্দেহ থাকে না। করিম শেখ সহ গ্রামের সকলেই বিবির কাছে মাথা নত করে বলল, আমাদের ভুল হয়ে গেছে ময়না বেবি, আমরা আপনাকে ভুল বুঝেছিলাম। আপনার ক্ষমতা সত্যিই অলৌকিক। আমরা আজ থেকে আপনার আদেশ মেনে চলব। বেবি, আপনি সত্যিই দেবী। আমাদের গ্রামে আপনার মতো মহৎ মানুষ আর কেউ নেই। জয় ময়না বেবির জয়, জয় ময়না বেবির জয়। তোমরা আমাকে দেবী বলো না, আমি তোমাদেরই একজন। শুধু ঈশ্বর আমাকে এই সামান্য ক্ষমতা দিয়েছেন যাতে আমি তোমাদের সেবা করতে পারি। মনে রাখবে, আসল শক্তি তোমাদের বিশ্বাসের মধ্যে আছে। তোমরা যদি এমনভাবেই একে অপরের প্রতি বিশ্বাস রাখো, ভালোবাসা রাখো, তাহলে সব কঠিন কাজই সহজ হয়ে যাবে। গ্রামবাসী মুগ্ধ হয়ে ময়না বিবির কথা শুনে। তাদের চোখে ভক্তি ও শ্রদ্ধার ছাপ স্পষ্ট। গ্রামের আকাশে তখন অলৌকিকতার রেশ লেগে আছে, যা গ্রামবাসীর মনে এক নতুন বিশ্বাস ও আশার জন্ম দেয়। গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ ধরে চলেছে ময়না বিবি। বয়সের ভারে শরীর নুয়ে এলেও তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ। সম্প্রতি গ্রামে তার ভবিষ্যৎ বলার ক্ষমতা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। কেউ কেউ বলছে ময়না বিবি নাকি যা বলেন তা ফলে যায়। প্রথমে মানুষ হাসাহাসি করলেও ধীরে ধীরে তাদের মনে ভয় বাসা বাঁধতে শুরু করে। এক সন্ধ্যায় গ্রামের বটতলার পঞ্চায়েতের পর বেশ কয়েকজন গ্রামবাসী জড়ো হয়েছে। তাদের আলোচনার বিষয় একটাই, ময়না বিবি। আশ্চর্য ক্ষমতা, নিখোঁজ ছাগলের হদিশ বলে দেওয়া, তার সাথে কার জমিতে কিরকম ফসল হবে সেটাও বলে দেওয়া, কার জমিতে ফসল মরক লাগবে সেটাও বলে দেওয়া, এমনকি মৃত মানুষ গাছে কেউ জীবিত করে তোলা। ওদের মধ্যে উপস্থিত গ্রামের প্রবীণ ব্যক্তি রহিম চাচা ওদের একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার কেমন ভয় লাগছে রে বাবা। এত ক্ষমতা কি স্বাভাবিক? লোকে তো বলা বলি করছে ময়না বিবি নাকি ডাইনি, নইলে এমন সব কাণ্ড ঘটাতে পারে। আলোচনা চলাকালীন পাশ দিয়ে যাচ্ছিলেন ময়না বিবি। গ্রামবাসীদের ফিসফিস শব্দ, তাদের কৌতূহলী দৃষ্টি তার নজর এড়ায়নি। তিনি থেমে গেলেন। ওদের দিকে তাকিয়ে ময়না বিবি শান্ত গলায় বললেন, কি হয়েছে রে তোদের? এত ফিসফিস করছিস কেন? কিছু বলার থাকলে তা স্পষ্ট করেই বল না। গ্রামবাসীরা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। রহিম চাচা সাহস করে এগিয়ে এলেন। রহিম চাচা বিবিকে বললেন, আসলে ময়না বিবি, আমরা আপনার ক্ষমতা নিয়ে তো কথা বলছিলাম। আপনি নাকি মানুষের ভবিষ্যৎ দেখতে পান, যা বলেন তাই ঘটে। ময়না বিবি মৃদু হাসলেন। তার হাসি দেখে কারো কারো গা ছমছম করে উঠল। ভবিষ্যৎ দেখা কি এত সহজ রে রহিম? আমি শুধু ঈশ্বরকে ডাকি, আর তিনি যা দেখান আমি তাই বলি। এতে ভয় পাওয়ার কি আছে? ভয় পাবো না তো কি করব ময়না বিবি? আপনি এমন সব কথা বলেন যা কেউ জানে না। গত সপ্তাহে আমাদের জমির ফসল নষ্ট হবে বললেন, আর ঠিক তাই হলো। এ কেমন কথা? ফসলের জমিতে পোকা লাগলে নষ্ট তো হবেই রে কালু। আমি তো তাদের সাবধান করেছিলাম।
সময় থাকতে কীটনাশক দিলে ফসল বাঁচত। আমার কথা শুনলে তো আর ডাইনি বলতিস না। গ্রামবাসীরা একে অপরের দিকে তাকাতে লাগলো। তাদের মধ্যে অবিশ্বাস আর ভয় এক মিশ্র অনুভূতি কাজ করছে। কেউ কেউ ময়না বিবির কথায় যুক্তি খুঁজে পেলেও অনেকেই তার অলৌকিক ক্ষমতা নিয়ে ভীত। তাদের মধ্যে ডাইনি সন্দেহের বীজ ক্রমশ বড় হচ্ছে। ময়না বিবি চলে গেলেন, কিন্তু তার কথা গ্রামবাসীদের মনে শান্তি আনতে পারল না, বরং তাদের মনে প্রশ্ন আরো গভীরে প্রথিত হলো। ময়না বিবি কি সত্যি একজন সাধারণ মানুষ, নাকি তার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? তাদের মনে ভয় আর সন্দেহের কালো মেঘ আরো ঘনীভূত হতে লাগলো। সেই বছর গ্রামে এক ঘোর বিপদ নেমে এলো। একের পর এক শিশু জ্বরে আক্রান্ত হয়ে মারা যেতে লাগলো। গ্রামের মোড়ল বিপিন দাসের সদ্যজাত সন্তানটিও যখন মারা গেল, তখন গ্রামের গুণিন শম্ভুনাথ তার বিষাক্ত ফালি নিয়ে সামনে এলো। শম্ভুনাথ ছিল এক চতুর আর লোভী ব্যক্তি। তার চোখে পড়ল ময়না বিবি। সে গ্রামবাসীদের উত্তেজিত করতে শুরু করলো। গ্রামবাসীরা ভয়ে আর অজ্ঞতায় দিশেহারা হয়ে যায়। শম্ভুনাথের কথায় কান দিল। তাদের মনে ময়না বিবি যেন সাক্ষাৎ শয়তানের প্রতিমূর্তি হয়ে উঠল। সেটা ছিল এক বিষণ্ণ সন্ধ্যা। সূর্যের শেষ রশ্মিটুকু যখন ম্যানগ্রোভের ফাঁক গলে হারিয়ে যাচ্ছিল, তখন আকাশটা ছিল ঘোর কালো মেঘে ঢাকা। চারিদিক থেকে ঝিঝি পোকার ডাক আর নিশাচর পাখির কর্কশ স্বর এক অদ্ভুত ভয়ের আবহ তৈরি করেছিল। গ্রামের পুরুষেরা হাতে লাঠি আর মশাল নিয়ে ময়না বিবির কুড়ে ঘরে গিয়ে ঢুকল। ময়না বিবি তখন তার নিত্য পুজোর কাজ করে প্রদীপ জ্বালাচ্ছিল। ময়না বিবি ভয়ে আর বিস্ময়ে কাঁপছিল। সে বুঝতে পারছিল না তার অপরাধটা কি। সে প্রাণপণে চিৎকার করে উঠল, আমাকে ছেড়ে দাও, আমি ডাইনি নই, আমি কোনো দোষ করিনি, মেরো না, ছেড়ে দাও আমাকে। কিন্তু তার আর্তনাদ কারোর কানে গেল না। উন্মত্ত জনতা তাকে টেনে হিঁচড়ে নিয়ে চলল নদীর দিকে। নৌকো করে তাকে নিয়ে যাওয়া হলো নদীর ওপারে সেই জনমানবহীন চরে। সেই চরের নাম তখন বুড়ির চর হয়নি। নির্জন চরে নেমে আসতেই গ্রামবাসীরা শুরু করলো অকথ্য নির্যাতন। লাঠি দিয়ে এলো পাথারি মার, চুলের মুঠি ধরে টানাটানি। পৈশাচিকতার সব সীমা ছাড়িয়ে গেল তারা। ময়না বিবির শরীর থেকে রক্ত ঝরছিল, তার পোশাক ছিঁড়ে গিয়েছিল, আর তার আর্তনাদ বনের নিস্তব্ধতাকে চিরে দিয়েছিল। মৃত্যুর শেষ মুহূর্তে ময়না বিবির চোখ দুটো যেন জ্বলে উঠল এক অদ্ভুত লাল আভায়। সারা জীবনের অন্যায়, অপমান আর নির্মম মৃত্যুর যন্ত্রণা তার কণ্ঠে এনে দিল এক ভয়াবহ হিমশীতল অভিশাপ। মৃত্যুকালে ক্ষীণ কিন্তু দৃঢ় কণ্ঠে ময়না বিবি কোনো মতে উঠে দাঁড়িয়ে গ্রামবাসীদের দিকে তর্জনী তুলে বলল, তোমরা আমাকে বিনা দোষে খুন করেছো। আমার কোনো অপরাধ ছিল না। এই মাটি, এই আকাশ, সুন্দরবনের ম্যানগ্রোভ, এই নির্জন চর আজ থেকে সাক্ষী থাকলো তোমাদের পৈশাচিকতার। আমার আত্মা কোনোদিন তোমাদের ক্ষমা করবে না। এই চরে যারা পা রাখবে তাদের জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল। এই চর তোমাদের অভিশপ্ত হবে। আর তোমরা যারা আমাকে মারলে, তোমাদের গ্রাম, বংশ, কেউ শান্তিতে থাকবে না। বংশ পরম্পরায় তোমরা আমার এই অন্যায়ের ফল ভোগ করবে। আমার অভিশাপ তোমাদের পিছু ছাড়বে না। সেদিন থেকে ওই চরের নাম হয়ে গেল বুড়ির চর। গ্রামবাসী ময়না বিবিকে বুড়ি ডাইনি বলতো, তাই তার মৃত্যু স্থানটিকে সেই নামেই পরিচিতি লাভ করল। রাতের বেলা নাকি আজও এই চরে ময়না বিবির করুণ আর্তনাদ ভেসে আসে। যারা সাহসী হয়ে রাতের বেলা এই চরের কাছাকাছি যায়, তারা এক অদ্ভুত ভারী বাতাস অনুভব করে।
এক অজানা ভয়ে তাদের গা ছমছম করে ওঠে। আর সেই গ্রাম, ময়না বিবির অভিশাপ নাকি সত্যি হয়েছিল। গ্রামের উপর একের পর এক বিপর্যয় নেমে আসতে শুরু করলো। ফসল নষ্ট হতে লাগলো, নদীতে মাছ ধরা পড়তে লাগলো না, শিশুরা অস্বাভাবিক রোগে আক্রান্ত হতে লাগলো, আর পরিবারের মধ্যে অশান্তি আর কলহ তো লেগেই থাকতো। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা নাকি ময়না বিবির অভিশাপের ফল ভোগ করেছে। কেউ কেউ বলে সেই অভিশাপ আজও বুড়ির চরের বাতাসে ভেসে বেড়ায়, আর সুন্দরবনের নির্জনতা যেন সেই ভয়ঙ্কর আখ্যানকে আজ বয়ে নিয়ে চলেছে। এত অবধি বলে একটু থামলেন গঙ্গাভূষণ, কিন্তু আমার মন কিছুতেই শান্ত হতে পারল না। কারণ আমি নিজে তান্ত্রিক, কিন্তু কখনো কুসংস্কারকে প্রশ্রয় দিইনি। আমি বিশ্বাস করি সাধনার শক্তিতে। যদি কোনো সাধক বা সাধিকা নিজের সাধনার্জিত শক্তিকে জনগণের হিতার্থে ব্যবহার করে, তাহলে সেই সাধক বা সাধিকা মহাত্মা হয়ে ওঠে। কিন্তু অল্পজ্ঞ মানুষ যেমন বিজ্ঞানের পূজারীদেরকেও মানতে পারে না, ঠিক সেইভাবে সাধনার শক্তিকেও মানতে পারে না। তাই এদের কাছে এরা হয়ে ওঠে তথাকথিত ডাইনি, আর এক্ষেত্রেও তাই ঘটেছিল। আমি গঙ্গাভূষণকে জিজ্ঞেস করলাম, এই পিশাচি আত্মাকে আটকানোর কি কোনো উপায় নেই? আপনারা কি কখনো কোনো তান্ত্রিকের সাহায্য নেননি? নিয়েছি বাবা, নিয়েছি। অনেক তান্ত্রিক এসেছেন, কিন্তু কেউ তাকে আটকাতে পারেনি। বরং তাদের অনেকেই ওই পিশাচির শিকার হয়েছে। তাদের মৃতদেহ চরের আশেপাশে পাওয়া গেছে। শরীর শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, যেন তাদের প্রাণ শক্তি শুষে নেওয়া হয়েছে। তাই এখন আর কেউ সাহস করে না। বাবা ঠাকুর, তুমি বোধ করি অনেক দূর থেকে আসছো, তাই বেশ ক্লান্ত হয়ে গেছো তুমি। আমি বলি কি, এখন এসব কথা থাক। তুমি বরং আজ আমার কুটিরেই আশ্রয় গ্রহণ করো। এই 18 ভাটির দেশ সুন্দরবনে খুব একটা কেউ আসে না। এখানকার ছড়িয়ে ছিটিয়ে থাকা দ্বীপগুলোর কয়েকটাতেই কিছু ছোট ছোট গ্রাম রয়েছে, আর বাকি বিশাল অংশ জুড়েই কেবল হোগলার বন, সুন্দরী বন রয়েছে। এখানে জলে থাকে কালু রায়ের পেয়াদারা, আর জঙ্গলে থাকে রাজা দক্ষিণ রায়ের সেনারা। আর এদের সবার উপরে, অর্থাৎ সুন্দরবনের হৃদয়ে বাস করেন আমাদের মা বনবিবি। এই 18 ভাটির দেশের রানী তিনি। বাবা ঠাকুর, আর দেরি করো না, চটপট নদী থেকে নিয়ে আসো। আমি ততক্ষণে তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করতেছি। এরপর গঙ্গাভূষণের আতিথ্য গ্রহণ করলাম আমি। যথারীতি ওর বাড়িতেই আশ্রয় হলো আমার। কিন্তু বুড়ির চরের কথাটা আমি কিন্তু ব্যাখ্যা খুঁজে পেলাম না, আর তাই মনটা অস্থির রইল। যাই হোক, সেদিন দুপুরে খেতে খেতে আমি গঙ্গাভূষণকে বললাম, আমাকে আপনি একবার ওই বুড়ির চরটা একবার দেখাতে নিয়ে যাবেন। আসলে আপনার মুখে ওই বুড়ির চরের গল্পটা শুনে আমার মনে ওই চরটা দেখার একটা লোভ জন্মেছে। আমি তান্ত্রিক সন্ন্যাসী মানুষ, যদি আপনাদের কোনো উপকারে লাগতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। বাবা ঠাকুর, তুমি নিশ্চয়ই আমার লাগে রসিকতা করতেছ। আজকের রাতটা সেই অশুভ রাত্রির আগমনের আগের রাত্রি। আগামীকাল পূর্ণিমার রাত। আর তার থেকেও বড় কথা হইল গিয়া, আগামীকাল পূর্ণিমার রাতে আজ থেকে বেশ কয়েক বছর আগে ওই রাতেই তো গ্রামের লোক ওই ময়না বিবিকে মেরেছিল ওই বুড়ির চরে। বাবা ঠাকুর, আমরা গ্রামের লোক কেউ কখনো যাই না ওই বুড়ির চরে। তেঁতুলিয়া থেকে নদী পথে একদম শেষ মাথায় হোগলার বন, যেখানে নিচু হয়ে জলে মিশেছে, আর সাগরের নোনা জল যেখানে নদীর সাথে মিশেছে,
ঠিক ওই সংযোগস্থলের পাশেই হোগলা বনের গা লাগোয়া চরটা এই বুড়ির চর। প্রতি পূর্ণিমার রাতে জেগে ওঠে ওই চর। বাবা ঠাকুর, আমরা কেউই ভুলে ওই চরের দিকে যাই না, আর তুমিও যেও না ওখানে। ওখানে খারাপ শক্তি থাকে, তোমার বিপদ হতে পারে। গঙ্গাভূষণের কথায় স্পষ্ট ভয়ের ছাপ ছিল, কিন্তু আমিও কিছুতেই মাথা নত করব না। আর তাই মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে আজকে রাতেই আমি ওই বুড়ির চর দেখতে যাব। এরপর তেমন কিছুই হলো না। দুপুরের খাওয়া দাওয়ার পর যখন আমি আর গঙ্গাভূষণ ওর বাড়ির দাওয়ায় বসেছিলাম, ঠিক তখনই গ্রামের কয়েকজন যুবক ছুটে এলো গঙ্গাভূষণদের বাড়িতে। আর ওদের সকলের মুখেই ছিল আতঙ্কের ছাপ। ওদের দেখে গঙ্গাভূষণ উঠে দাঁড়িয়ে বলল, কে হলো রে সুধাংশু তোদের? তোরা এমন হপাচ্ছিস কেন? কাকা, কাকা, একটা সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ? কি বলছিস রে সুধাংশু? স্পষ্ট করে বল। রহিম, রহিম আর নেই, রহিম আর নেই কাকা। বুড়ির চড়ে ওর লাশ পাওয়া গেছে। কেউ বুঝবার আগেই ওখানেই মরে পড়েছিল। সারা শরীরে কেমন যেন পোড়া পোড়া দাগ। মনে হলো যেন কি সে পুড়িয়ে দিয়েছে। কি বলছিস? পুড়িয়ে দিয়েছে? কে করেছে এমন কাজ? আমরাও সেটাই ভাবছি কাকা। আর আর বুড়ির চড়ে তো মানুষজন যায় না রাতে, দিনের বেলাতেও হাতে গোনা লোক। আর আর রহিমের তো কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। ওরে ওরে, তোরা কি বুঝতে পারছিস না এই ঘটনা কিভাবে ঘটলো? ওটা বুড়ির চর, অর্থাৎ বুড়ি ডাইনির নরককুণ্ড। ওখানে যদি কেউ এক পা
কিন্তু আমি তারানাথ। লক্ষ্য করলাম চরের এক বিশেষ ঢিবির কাছে, যেখানে ময়না বিবিকে কবর দেওয়া হয়েছিল বলে মনে করা হতো। সেখানে এক অদ্ভুত শীতলতা বিরাজমান করছে এই গরমের দিনেও। আর মাঝে মাঝে মনে হতো কেউ যেন ফিস ফিস করে কিছু বলছে, কিন্তু শব্দগুলো স্পষ্ট নয়। হ্যাঁ, ভয় পেয়েছি। ভয় মানুষকে সচেতন করে, কিন্তু তন্ত্র সাধকের কাছে ভয় একই রকম শক্তি। সেই ভয়কে জয় করে তবে এগিয়ে যেতে হয়। এরপর আমি চর থেকে নেমে এলাম আবারও হোগলার বনে, আর তারপর ধীরে ধীরে হোগলার বন পেরিয়ে নদীর পাড়ে নৌকাটার কাছে চলে এলাম। আর তারপর নৌকায় উঠে যেই আমি দাঁড় পাইতে যাব, অমনি আমি দেখতে পেলাম দূরে বুড়ির চরের একদম প্রান্তে সাদা শাড়ি পরিহিতা এক নারী মূর্তিকে। মরা জ্যোৎস্নার দিকে তাকিয়েছিল সেই নারী মূর্তি, আর ওর চারপাশে হাওয়ার উপর ভর করে একরাশ অপার্থিব আলোর মতো আলো ভেসে আসছিল। এই দৃশ্য দেখে আমার সর্বাঙ্গে হিমশীতল স্রোত বয়ে গেল, কিন্তু আমি সাহস হারালাম না। এবার আমি বুঝতে পারলাম এই চরে সত্যি অতৃপ্ত আত্মার আবাসস্থল আছে। এই কারণেই গ্রামবাসীরা একেও এড়িয়ে চলে। যাই হোক, সেদিক থেকে দৃষ্টি সরিয়ে নৌকা নিয়ে এগিয়ে চললাম তেঁতুলিয়া গ্রামের দিকে। ততক্ষণ পূর্ব দিকের আকাশ কিছুটা ফর্সা হয়ে এসেছে, আর কয়েকজন জেলে মাছ ধরার সরঞ্জাম নিয়ে তাদের নিজস্ব ডিঙি নৌকা নিয়ে মোহনার দিকে এগিয়ে চলেছে। ওই সমস্ত কিছু দেখতে দেখতে আমি এসে পৌঁছালাম তেঁতুলিয়া গ্রামের নদীর পাড়ে। এদিকে আমাকে সারা রাত দেখতে না পেয়ে গঙ্গাভূষণ বেশ অস্থির হয়ে পড়েছিল। আমাকে দেখে বললেন, কি ব্যাপার বাবা ঠাকুর, কাল সারা রাত তুমি কোথায় ছিলে? আমি বুড়ির চড়ে গিয়েছিলাম। আমার এই কথা শুনে গঙ্গাভূষণ ভীতু গলায় আমায় বললেন, বাবা ঠাকুর, মা বনবিবির অশেষ কৃপা আছে তুমি সশরীরে আবার এখানে ফিরতে পেরেছ। বাবা ঠাকুর, তোমাকে তো আগেই বলেছিলাম ওই চরে কোনো মনুষ্য যায় না। ওটা ডাইনির বিচরণ ক্ষেত্র, ওটা সাক্ষাৎ মৃত্যুক্ষেত্র। দেখুন, ভয়ের কোনো ব্যাপার নেই। আমি প্রেতসিদ্ধ তান্ত্রিক, আর আমি আপনাদের এই সমস্যার সমাধান করার জন্যই গতকাল ওখানে গিয়েছিলাম। আর এর সমাধান একটাই, আপনাদের সকল গ্রামবাসীদের আজ ঠিক মধ্যরাতে, যখন পূর্ণিমার চাঁদ ঠিক মধ্য গগনে থাকবে, তখন আমার সাথে বুড়ির চরে যেতে হবে। সেখানে আজ রাতে আমি সাধনায় বসব, আর সেই সাধনায় আমি ডেকে আনবো ওই ময়না বিবির অতৃপ্ত আত্মাকে। ময়না বিবির কাছে আপনাদের সকলকে ক্ষমা চাইতে হবে, আর যথাবিধি মতো ময়না বিবির শরীরের পরলৌকিক ক্রিয়া সম্পূর্ণ করতে হবে, আর তাহলেই আপনারা এই বিপদ থেকে রক্ষা পাবেন। এরপর সেদিন দুপুরে তেমন কিছু খেলাম না। যথারীতি এবার দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। 18 ভাটির দেশে সন্ধ্যার পর আমি নদী থেকে স্নান করে এসে নতুন রক্ত বস্ত্র পরিধান করলাম। গলায় পরলাম পদ্ম বীজের মালাটা, আর কপালে দিলাম রক্ত চন্দনের তিলক। এরপর ধীরে ধীরে সন্ধ্যের অন্ধকার রাতের অন্ধকারে পরিণত হলো, আর আকাশে গোল থালার মতো পূর্ণিমার চাঁদ দেখা দিল, আর তার জ্যোৎস্নায় ভেসে গেল গোটা 18 ভাটির দেশ সুন্দরবন। রাত গভীর হতেই ওই সমস্ত যুবকেরা সকলে গঙ্গাভূষণের বাড়িতে এসে উপস্থিত হলো, আর এবার ওদের মধ্যে একজন আমাকে বলল, ঠাকুরমশাই, আমরা বুড়ির চরে যাওয়ার জন্য প্রস্তুত। এরপর আমি আর গঙ্গাভূষণ ওদের সকলকে নিয়ে রওনা দিলাম বুড়ির চরের উদ্দেশ্যে। একটা বড় নৌকা করে আমরা নদী ধরে এগিয়ে গেলাম সেই হোগলা বনের দিকে, যেখানে অবস্থিত ছিল বুড়ির চর। পূর্ণিমার জ্যোৎস্নায় দুপাশের হোগলা বন কোনো রূপকথার গল্পের স্বপ্নপুরীর মতো মায়াবী লাগছিল। বনের মধ্য থেকে রাত জাগা পাখির ডাক, আর সেই সঙ্গে
শিয়াল হায়নাদের ডাক পরিবেশটাকে আরো ভৌতিক করে তুলেছিল। এই সমস্ত কিছু দেখতে দেখতে অবশেষে এসে উপস্থিত হলাম হোগলার বনের প্রান্তে, যেখানে বুড়ির চর অবস্থিত। এবার আমরা নেমে পড়লাম নৌকা থেকে, আর তারপর আমি ওদের নিয়ে ওই ঢিবির কাছে গেলাম যেখানে এক সময় ময়না বিবিকে কবর দেওয়া হয়েছিল। তোমরা সকলে বুড়ির চরের ঠিক প্রান্তভাগে একসাথে একে অপরের হাত ধরে বৃত্তাকারে দাঁড়িয়ে থাকো। আমি যতক্ষণ এখানে সাধনা করব তোমরা কেউ বৃত্ত ভঙ্গ করবে না। এই বৃত্ত ভঙ্গ করলে কিন্তু মৃত্যু অবধারিত। এরপর আমি ওই ঢিবির কাছে গিয়ে আসনে বসলাম। আমি আমার সামনে একটা অগ্নিকুণ্ড জ্বালিয়ে দিলাম। আমার চারপাশে ছড়িয়ে আছে কিছু পুজোর উপকরণ, সিঁদুরের কৌটো, চন্দনের পাত্র এবং কয়েকটি রক্ত জবা ফুল। আমি এবার চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করে চললাম। বেশ কিছুক্ষণ এইভাবেই চলার পর হঠাৎ একটা শীতল হিমেল বাতাস বয়ে যায়। যজ্ঞের আগুন কেঁপে ওঠে, প্রায় নিভে যাওয়ার মতো উপক্রম। আমি বুঝতে পারলাম যে সে আসছে আমার কাছে। এরপর আমি সহ বাকি সকলকে শুনতে পেল নারী কণ্ঠের তীব্র চিৎকারের শব্দ। এরপর শোনা গেল সে নারী কণ্ঠের ডাক। তোমরা কেন এসেছো এই অভিশপ্ত চরে? আমার শান্তি নষ্ট করতে? এই মাটি রক্ত চায়, আরো রক্ত। তোমাদের টেনে নেবো এই বালির ভিতরে, যেমন টেনে নিয়েছি আর অনেককে, ঠিক তেমন তোমাদের প্রাণ শক্তি শুষে নেব, যেমন শুষে নিয়েছি তাদের। এখান থেকে কেউ জীবিত বেরে না, কেউ না। তাকে শান্ত করা সহজ ছিল না। তার ক্রোধ, তার যন্ত্রণা সব যেন এক অশরীরী রূপ নিয়ে আমার সামনে দাঁড়িয়েছিল। আমি বুঝতে পারছিলাম আজ যদি তাকে থামানো না যায় তবে বুড়ির চর আরো অনেক নির্দোষ মানুষের রক্তে রঞ্জিত হবে। আমি এক দীর্ঘ সাধনা শুরু করলাম। মন্ত্রের পর মন্ত্র জপ করতে লাগলাম, যা সেই পিশাচকে শান্ত করতে পারে, কিন্তু তার প্রতিরোধে শক্তি ছিল অবিশ্বাস্য। মনে হচ্ছিল যেন সে আমার সমস্ত শক্তি শুষে নিতে চাইছে। কিন্তু আমি জানতাম আমাকে হার মানলে চলবে না। ওই গ্রামের বহু মানুষের জীবন আমার হাতে ছিল। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে এই প্রতিশোধ তাকে কেবল আরো যন্ত্রণার দিকে ঠেলে দেবে। আমরা সকলেই দেখলাম চরের উপর একটা মাটির টিলার উপর সাদা শাড়ি পরিহিত এক মধ্যবয়সী বিধবা মহিলা। সর্বাঙ্গে ছিল বিভৎস সব ক্ষতের দাগ, চোখে ছিল অসম্ভব ঘৃণা আর প্রতিশোধের আগুন। ওই ভয়াবহ রূপ আজও কল্পনা করলে সর্বাঙ্গে হিমশীতল স্রোত বয়ে যায় আমার। এবার ওই মূর্তি আমার দিকে তাকিয়ে বলল, আমার অশান্তি তুই দূর করবি? মূর্খ, তুই তো কিছুই জানিস না। এই মাটি কিসের সাক্ষী? আমার রক্তের দাগটাই শুকোয়নি এখনো। তার গন্ধে মিশে আছে এই মাটি, আর অভিশাপের চিহ্ন সে তো এই চরের প্রত্যেকটা ধূলিকণায়। আমি জানি তোমার কষ্ট হচ্ছে ময়না বিবি। তোমার সাথে চরম অন্যায় হয়েছিল, তোমার জীবন কেড়ে নেওয়া হয়েছিল নির্মমভাবে, কিন্তু তোমার আত্মা এভাবে প্রতিহিংসার আগুনে জ্বলে ছটফট করলে কখনো মুক্তি পাবে না। এই বন্ধন তোমাকে শুধু যন্ত্রণা দিচ্ছে। মুক্তি? কিসের মুক্তি? যারা মিথ্যেকে আশ্রয় করে আমার জীবন কেড়ে নিয়েছে তার বিচার না হলে আমি মুক্তি চাই না। আমি শুধু প্রতিশোধ চাই। ওদের প্রতিটি নিঃশ্বাসে আমি আমার উপস্থিতি জানান দেব। প্রতিশোধ শান্তি দিতে পারে না ময়না। প্রতিশোধ কেবল নতুন করে জ্বালা সৃষ্টি করে, প্রতিহিংসার এক অন্তহীন চক্র তৈরি করে। তোমার আত্মা এই মুহূর্তে প্রতিহিংসার আগুনে পুড়ে ছাই হচ্ছে। তোমার কষ্ট বাড়ছে বই কমছে না। এইবার হঠাৎ করে ময়না বিবির অতৃপ্ত আত্মা তীব্র আক্রমণাত্মক হয়ে ওঠে। চারপাশের বাতাস যেন ঠান্ডা হয়ে আসে। অশ্বত্থ গাছে শুকনো পাতাগুলো প্রবল বেগে ঝরে পড়তে শুরু করে। গর্জন করে ময়না বিবির অতৃপ্ত আত্মা আমাকে বলল, তুই 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 ভণ্ড,
তুই ওদেরই একজন। এই চরে আমার আধিপত্য ভাঙতে এসেছিস, আমাকে থামাতে এসেছিস। আমি তোকে ছাড়বো না। এই চর তোর রক্তে ভাসিয়ে দেব, তোর প্রতিটা হাড় আমি গুঁড়ো গুঁড়ো করে দেবো এখানে। আমি এবার দেখলাম বাজার জলাভূমি থেকে শয়ে শয়ে কামটের দল আমাদের দিকে উঠে আসছে। পূর্ণিমার মায়াবী জ্যোৎস্নায় ওদের ধারালো দাঁতগুলো চকচক করে উঠল। এই দৃশ্য দেখে গ্রামের যুবকেরা আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু আমি ভয় না পেয়ে তৃপ্ত কণ্ঠে মন্ত্রপাঠ পুনরায় শুরু করলাম। আর মন্ত্রের শক্তি যজ্ঞের আগুনে প্রতিফলিত হলো। আগুন আরো উজ্জ্বল হয়ে ওঠে। আমি এবার ওকে বললাম, তোমার ক্রোধ আমাকে স্পর্শ করতে পারবে না ময়না। আমি অশুভ শক্তির বিনাশকারী। তোমার এই জিদ, তোমার এই প্রতিহিংসা তোমার সবচেয়ে বড় শত্রু। এটি তোমাকে আবদ্ধ করে রেখেছে। যদি তুমি সত্যি মুক্তি চাও, অনন্ত শাস্তি না চাও, তাহলে আমার কথা শোনো। এই সংগ্রাম তোমার নিজের সাথে, আমার সাথে নয়। মিথ্যাবাদী! আমি কাউকে বিশ্বাস করি না। তোরা প্রত্যেকটা বিশ্বাসঘাতক। তোরা শুধু ক্ষতি করতে জানিস, শুধু ক্ষতি। যারা তোমার ক্ষতি করেছে তাদের প্রতি ক্ষমতাশীল হয়ে ওঠো। এই পাপচক্র থেকে বেরিয়ে আসো ময়না। আমি তোমাকে সাহায্য করব। তোমার আত্মা যেন শান্তিতে ঘুমাতে পারে চিরকালের জন্য, সে ব্যাপারে আমি মাথায় রাখবো। শুধু তোমার ভেতরে ক্রোধকে ত্যাগ করো। আমার কথায় সম্ভবত একটু নরম হলো ময়না বিবি। এবার ও হাতের ইশারায় থামতে বলল ওই কামটাগুলোকে, আর আশ্চর্যজনকভাবে কামটার দল থেমে গেল। ময়না বিবি আমার দিকে তাকিয়ে বলল, ক্ষমা? ক্ষমা কি এত সহজ? যারা আমার সব কিছু কেড়ে নিয়েছে, আমার সম্মান, জীবন, তাদেরকে কি আমি ক্ষমা করতে পারবো? হ্যাঁ, পারবো? কঠিন, কঠিন ময়না, কিন্তু অসম্ভব নয়। এই ক্ষমতা তোমার জন্য, তাদের জন্য নয়। ক্ষমা তোমাকে এই কষ্টের শৃঙ্খল থেকে মুক্তি দেবে। একবার চেষ্টা করে দেখো। এই অন্ধ ক্রোধের আচ্ছন্নতা থেকে বেরিয়ে আসো। আমি মন্ত্র পাঠ করছি, তুমি চোখ বন্ধ করে তোমার সমস্ত কষ্ট, সমস্ত ঘৃণা সব ছেড়ে দাও। নিজেকে মুক্ত করো। এই জ্বরের প্রতি তোমার মায়া ত্যাগ করো। আমি এবার পুনরায় আবার শক্তিশালী কণ্ঠে মন্ত্রপাঠ শুরু করলাম। আমার কণ্ঠস্বর যেন প্রতিটি শব্দে শক্তি সঞ্চয় করছে। যজ্ঞের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। শিখাগুলো আকাশের দিকে উঠে যায়। জ্বরের বাতাস ক্রমশ উষ্ণ হতে শুরু করে, যেন সমস্ত নেতিবাচক শক্তি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ময়না বিবির আর্তনাদ ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে। অবশেষে একটা দীর্ঘ মৃদু ক্রন্দনের পর সবকিছু শান্ত হয়ে যায়। বাতাসে মৃদু ফিসফিসানি শোনা যায়, যেন ময়না বিবির আত্মা চিরশান্তির পথে এগিয়ে যাচ্ছে। আমি এবার দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে একবার মাথা নাড়লাম। আমার মুখে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল। আমি নিজের মনেই বলে উঠলাম, অবশেষে শান্তি পেল ময়না বিবি। তোমার আত্মা এবার মুক্ত। আপনারা সবাই এই ঢিবিটার মাটি খুঁড়ে ময়না বিবির মৃত কঙ্কালটাকে বের করে আনুন, আর এর সাথে কিছু কাঠ নিয়ে একটা চিতা তৈরি করুন। আজ ময়না বিবির শেষকৃত্য সম্পূর্ণ করা হবে। আমার নির্দেশ মতো মাটি খোঁড়ার কাজ শুরু করা হলো। আর ঠিক মাটির ভেতর থেকে ময়না বিবির কঙ্কালটা বেরিয়ে আসে। আর ওদিকে ততক্ষণে হোগলার বনের ধারে চিতাও প্রস্তুত হয়ে যায়। আমি এবার পবিত্র গঙ্গা জল দিয়ে শুদ্ধ করলাম ওই মৃতদেহটাকে, আর তারপর পূর্ণ মর্যাদার সাথে চিতায় আগুন দেওয়া হলো। আর এবার সকল গ্রামবাসীরা ওই চিতার সামনে গোল হয়ে বসে থাকলো। একজন বলল, আমাদের ক্ষমা করে দাও ময়না বিবি। আমরা অজ্ঞানতার বশে তোমায় ডাইনি সন্দেহ করে খুন করেছিলাম এই স্থানে। তোমায় কষ্ট দিয়েছিলাম, আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি। ক্ষমা করে দাও ময়না বিবি, আমাদের তুমি ক্ষমা করে দাও। তোমার মুক্তি হোক, ফিরে যাও অমৃত লোকে তুমি। ঘরের হ্যারিকেনের আলো টিমটিম করছে। আমি আর কিশোরী নীরব হয়ে বসে আছি। ঠাকুরমশাই,
এই যে আমরা অদ্ভুত অস্থিরতা অনুভব করছিলাম, এর সঙ্গে কি বুড়ির চরের ঘটনার কোনো সম্পর্ক আছে? প্রকৃতির কিছু রহস্যময় শক্তি আছে যা মানুষের বোঝার বাইরে। হয়তো বুড়ির চরের সেই পুরনো অস্থিরতার ঢেউ আজ এই কাল বৈশাখীর রাতে তোমাদেরকে ছুঁয়ে গিয়েছিল, কিন্তু এখন তো সব শান্ত। কাহিনীর মুক্তির প্রয়োজন ছিল, তা তোমাদের উপস্থিতিতেই ঘটল। এই পৃথিবীর অলিতে গলিতে এখনো অনেক অজ্ঞাত কাহিনী লুকিয়ে আছে, শুধু তোমাদের শোনার মতো কানের প্রয়োজন। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে পা বাড়ালাম। বাইরের বাতাস এখন শীতল, স্নিগ্ধ। আমাদের মনে আর কোনো ভয় নেই, কেবল এক অদ্ভুত তৃপ্তি আর কৌতূহল। তারানাথের মতো একজন মানুষ যখন এই শহরে আছেন, তখন এমন রহস্যময় গল্পের অভাব হবে না।